সুপ্রভাত আমার প্রিয় বন্ধুগণ, আমার ডিজিটাল পাঠশালায় তোমাদের স্বাগত জানাই। 12ই সেপ্টেম্বর 2025-এর ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স শুরু করছি। আজকের টপ স্টোরিজ: ভারতের 15তম উপরাষ্ট্রপতি হিসাবে শপথ নিলেন সিপি রাধাকৃষ্ণন। ভারতের নৌবাহিনী নতুন আইএনএস ইন্ডিয়ান নেভাল শিপ আরাবল্লী কমিশন করল। নেক্সট জেনারেশন জিএসটি রিফর্মস নিয়ে বিস্তারিত জানব আমরা। ভারত ইথানল 20 এবং ব্রাজিলের প্রাক্তন প্রেসিডেন্ট জায়ের বলসোনারোকে সুপ্রিম কোর্ট 27 বছর 3 মাসের কারাদণ্ডে দণ্ডিত করেছে। একেবারে প্রথমেই ভারতের 15তম উপরাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন সিপি রাধাকৃষ্ণন। সিপি রাধাকৃষ্ণন ভারতের 15তম উপরাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন। শপথ গ্রহণ করালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। উপরাষ্ট্রপতি নির্বাচন 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছে। বিজয়ী সিপি রাধাকৃষ্ণন 452 ভোটে, প্রতিদ্বন্দ্বী আইএনডিআইএ ইন্ডিয়া ব্লক প্রার্থী সুদর্শন রেড্ডি সাবেক সুপ্রিম কোর্টের বিচারপতি 300 ভোটে তিনি হেরেছেন। জয়ের ব্যবধান 152 ভোট। নেক্সট সিপি রাধাকৃষ্ণন সম্পর্কে জেনে নেব। পুরো নাম চন্দ্রপুর পুণ্যস্বামী রাধাকৃষ্ণন, জন্মস্থান তামিলনাড়ু, পেশায় কৃষক এবং শিল্পপতি। তিনি আরএসএসের একজন কর্মী ছিলেন। রাজ্যপাল হিসাবেও তিনি দায়িত্ব পালন করেছেন। ঝাড়খণ্ড, তেলেঙ্গানা, মহারাষ্ট্র এবং পুদুচেরির লেফটেন্যান্ট গভর্নর ছিলেন। ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন 1952 থেকে 1962 পর্যন্ত উপরাষ্ট্রপতি। সাংবিধানিক ধারা ভারতীয় সংবিধানের ধারা 63 থেকে 71 পর্যন্ত। এখানে ইলেকট্রাল কলেজের মাধ্যমে নির্বাচন করা হয়। নির্বাচনে অংশগ্রহণ করেন লোকসভার সদস্যরা নির্বাচিত, রাজ্যসভার নির্বাচিত ও মনোনীত সদস্যরা। কার্যকাল 5 বছর। প্রধান দায়িত্ব রাজ্যসভার তিনি পদাধিকার বলে চেয়ারম্যান থাকেন এবং রাষ্ট্রপতির অনুপস্থিত বা মৃত্যু হলে তিনি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করে থাকেন। বর্তমান বেতন প্রায় 4 লক্ষ এবং অন্যান্য ভাতা। প্রথম মহিলা উপরাষ্ট্রপতি এখনও পর্যন্ত কেউ হয়নি এবং সবথেকে সর্বাধিক দায়িত্ব পালনকারী উপরাষ্ট্রপতি হচ্ছেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন এবং এম হামিদ আনসারি। দুজনেই টানা 2টো মেয়াদ সম্পূর্ণ করেছেন। ভারতীয় নৌবাহিনী আইএনএস আরাবল্লী কমিশন করল সামুদ্রিক নিরাপত্তা শক্তিশালী করার জন্য এবং তথ্য যোগাযোগ অবকাঠামো উন্নয়ন করবে। নামকরণ করা হয়েছে আরাবল্লী পর্বতমালার নাম অনুসারে। কমান্ড কন্ট্রোল এবং মেরিটাইম ডোমেন অ্যাওয়ারনেস কাঠামোকে মজবুত করবে। ভারতের সামুদ্রিক স্বার্থ রক্ষার জন্য বড় ভূমিকা নেবে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান নৌবাহিনীর প্রধান, খুবই ইম্পর্টেন্ট, নামগুলো তোমাদের মনে রাখতে হবে, ডিকে ত্রিপাঠী, দীনেশ কুমার ত্রিপাঠী। নেক্সট স্ট্যাটিক জিকে আমরা জেনে নিই। ভারতীয় নৌবাহিনী প্রতিষ্ঠিত হয় 1612 সালে প্রথম ইস্ট ইন্ডিয়া কোম্পানি মেরিন, পরে রয়্যাল ইন্ডিয়ান নেভি, স্বাধীনতার পর ইন্ডিয়ান নেভি। নামকরণ পরিবর্তিত হচ্ছে, একটু লক্ষ্য রাখতে হবে। 1612 সালে প্রথম ইস্ট ইন্ডিয়া কোম্পানি মেরিন, পরে রয়্যাল ইন্ডিয়ান নেভি রিন, এবং এখানে মিউটিনি হয়েছিল 1946। এই সময়কালে স্বাধীনতার পর ইন্ডিয়ান নেভি নামকরণ হচ্ছে। বর্তমান স্লোগান হচ্ছে সান নো বারণ, মে দ্য লর্ড অফ ওশিয়ান বি অসপিসিয়াস আনটু আস। বর্তমান নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী। ভারতের প্রথম বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্ত 1961 সালে ব্রিটিশদের থেকে কেনা। বর্তমান বিমানবাহী যেটা বিমান বহনে সক্ষম আইএনএস বিক্রমাদিত্য রাশিয়ান এবং আইএনএস বিক্রান্ত দেশীয় প্রযুক্তি ইন্ডিজিনিয়াসভাবে তৈরি করা। ভারতের প্রথম পারমাণবিক সাবমেরিন আইএনএস অ্যারিহান্ত। ভারতের সবচেয়ে বড় নৌঘাঁটি আইএনএস কাদম্ব এবং এমডিএ অর্থাৎ মেরিটাইম ডোমেন অ্যাওয়ারনেস, সমুদ্রসীমার ভেতর সব ধরনের কার্যকলাপ সম্পর্কে তথ্য রাখা এবং নজরদারির ব্যবস্থা করা। নৌবাহিনী দিবস 4 ডিসেম্বর, ইন্ডিয়ান নেভি ডে 4 ডিসেম্বর 1971 সালে অপারেশন ট্রাইডেন্টের স্মৃতিতে পালন করা হয়ে থাকে জাতীয় নৌ দিবস। নেক্সট জেনারেশন জিএসটি রিফর্ম বাস্তবায়ন করা হলো।
স্বাধীনতা দিবসে নরেন্দ্র মোদী লালকেল্লার প্রাচীর থেকে যে ঘোষণা দিয়েছিলেন সেটাকেই কাজে লাগানো হলো। মূলত বাস্তবায়ন 3 সেপ্টেম্বর থেকে 2025 জিএসটি কাউন্সিলের নতুন কর ছাড়ের নীতি ঘোষণা করে, মূলত সাধারণ মানুষের যেন উপরে করের বোঝা না বাড়ে সেই জন্য মূল পরিবর্তন নিয়ে আসা হয়েছে। বিভিন্ন দুধ, প্যাকেটজাত খাবার, সাধারণ চাল, গম ইত্যাদি এগুলোকে করমুক্ত করা হবে, এগুলোতে কোনো জিএসটি নেই। আর স্বাস্থ্য খাতে 33টি জীবন রক্ষাকারী ওষুধ, চিকিৎসা সামগ্রীতে কর মুকুব করা হবে। শিক্ষা খাতে অধিকাংশ সাধারণ স্টেশনের সামগ্রীতেও জিএসটি রাখা হচ্ছে না। বস্ত্র খাতেও অনেক ক্ষেত্রে এটা ছাড় দেওয়া হয়েছে। স্ট্যাটিক জিকে জিএসটি কার্যকর হয় 1 জুলাই 2017 থেকে। সংবিধান সংশোধনী খুব ইম্পর্টেন্ট। সংবিধান সংশোধনী 101তম সংশোধনী আইন 2016-তে নিয়ে আসা হয়। জিএসটির পূর্ণরূপ গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। জিএসটি কাউন্সিল সংবিধানের 279A অনুযায়ী গঠিত হয়। সকল রাজ্যের অর্থমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীরা হচ্ছে এর সদস্য। জিএসটির ধাপসমূহ: জিএসটি 0%, 5%, 12%, 18% এবং 28%। এক দেশ এক কর নীতি জিএসটির মূল লক্ষ্য। প্রথম জিএসটি ডে পালন করা হয় 1 জুলাই 2018। দেশের মেরুদণ্ড আখ শিল্প, এই কথা বলেছেন নীতিন গডকরি। মূলত E20 ইথানল ব্লেন্ডিং নিয়েই পুরো বিষয়টা আমরা জানবো। ইন্ডিয়ান সুগার অ্যান্ড বায়ো এনার্জি কনফারেন্স থার্ড এডিশন অনুষ্ঠিত হলো। উপস্থিত ছিলেন এখানে নীতিন গডকরি, সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী, এবং ভোক্তা বিষয়ক মন্ত্রী ছিলেন প্রহ্লাদ যোশী। নীতিন গডকরি আখ শিল্প এবং চিনি শিল্পকে ভারতের মেরুদণ্ড বলেছেন। তার কারণ হচ্ছে ভারতে বর্তমানে 20% ইথানল ব্লেন্ডিং অর্জিত হয়েছে, অলরেডি অ্যাচিভড। জীবাশ্ম জ্বালানির আমদানি কমিয়ে বায়ু দূষণ নিয়ন্ত্রণে আনার জন্য এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রক্ষা করবে। ইথানল ব্লেন্ডিং 11 বছরে ইথানল মিশ্রণ প্রথমে 1.5% থেকে শুরু হয়েছিল, বর্তমানে 20%-এ পৌঁছানো সম্ভব হয়েছে। তার কারণ হচ্ছে পরিবেশ দূষণ কমাতে এবং জ্বালানির উপরে স্বনির্ভরতা বাড়ানোর জন্যই কিন্তু এই পদক্ষেপ, যে ইথানল ব্লেন্ডিং করা হচ্ছে। ইথানল ব্লেন্ডিং ভারতের আখ উৎপাদনে বিশ্বে দ্বিতীয়, প্রথম ব্রাজিল। ভারতের সর্বাধিক আখ উৎপাদনকারী রাজ্য উত্তরপ্রদেশ। ইথানল ব্লেন্ডিং প্রোগ্রাম কি? ইবিপি শুরু হয় 2003 সালে। 2025-26-এ লক্ষ্য রাখা হয়েছে যে ভারতে 20% ইথানল মিশ্রণ E20 অর্জন করবে। ইথানল মিশ্রণের সুফল হচ্ছে তেলের আমদানি খরচ কমবে, পরিবেশ দূষণ কম করবে এবং কৃষকরা দাম পাবে, গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হবে। প্রথম জ্বালানি নীতি যেখানে ইথানল গুরুত্ব পায় 2003 সালে, খুব ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। 2003 সালে প্রথম ইথানল নীতি নেওয়া হয়। সম্প্রতি 2023 সালে ভারত 20% ইথানল মিশ্রণ নির্দিষ্ট শহরে পরীক্ষামূলকভাবে চালু করেছে। নেপালের নিয়ে যে ক্রমাগত ঘটনা, কন্টিনিউয়াস আমরা ঘটনা দেখব কতদূর ডেভেলপমেন্ট হচ্ছে। তো একেবারে প্রথমে নেপাল নিয়ে যে পরিস্থিতি, নেপালের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী নিয়োগ নিয়ে আলোচনা, টানাপোড়েন এখনও সমাধান হয়নি, এবং রাষ্ট্রপতি রামচন্দ্র পাওডেল, নেপালের সেনা বাহিনীর প্রধান জেনারেল অশোক সিগডেল, এবং উপস্থিত ছিলেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি, যাকে জেড জেনারেশন চাইছে যে তাদের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসাবে। সংসদ ভাঙা হবে কিনা এই প্রশ্নে কিন্তু ঐক্যমতে সবাই পৌঁছতে পারেনি। নতুন করে আবার আলোচনা শুরু হবে স্পিকার দেবরাজ ঘিমিয়ে। কাঠমান্ডু, ললিতপুর এবং এই সমস্ত জায়গায় যেখানে 144 জারি করা আছে সেগুলো এখানে বলা আছে। মূলত জিকে নেপাল সংক্রান্ত স্ট্যাটিক জিকে মুদ্রা নেপালি রুপি, কাঠমান্ডু নেপালের রাজধানী, রাষ্ট্রপতি 2025, রামচন্দ্র পাওডেল প্রধানমন্ত্রী, পুষ্পকমল দোহল প্রচণ্ড তিনি পদত্যাগ করেছেন, মনে রাখতে হবে, এবং সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগডেল। নেপালের সংবিধান গৃহীত হয় 2015 সালে, ফেডারেল ডেমোক্রেটিক রিপাবলিক অফ নেপাল। সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট প্রতিনিধি সভা এবং জাতীয় পরিষদ।
নেপাল ভারত সম্পর্ক, এখানে খোলা সম্পর্ক এবং বিশ্ব যোগাযোগ। নেপাল হলো একমাত্র হিন্দু সংখ্যাগরিষ্ঠ প্রজাতন্ত্র রাষ্ট্র। জাইর বলসোনারো 27 বছরের বেশি কারাদণ্ডে দণ্ডিত হলেন। ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোকে সুপ্রিম কোর্ট এই ঘোষণা দিল। তিনি বর্তমানে হাউস অ্যারেস্ট অবস্থায় আছেন। ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়া, মুদ্রা ব্রাজিলিয়ান রিয়েল, সরকারি ভাষা পর্তুগিজ। বর্তমান প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। লুইজ ইনাসিও লুলা দা সিলভা হচ্ছেন বর্তমান ব্রাজিলের প্রেসিডেন্ট। প্রথমবারের মতো ব্লাইন্ড ওয়ার্ল্ড কাপ, উইমেন ব্লাইন্ড ওয়ার্ল্ড কাপ টি-20 বিশ্বকাপ ভারতে অনুষ্ঠিত হবে। টুর্নামেন্ট নারী দৃষ্টিহীনদের জন্য প্রথম টি-20 ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হবে 11 নভেম্বর থেকে 25 নভেম্বর পর্যন্ত। এখানে অংশগ্রহণ করবে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং যুক্তরাষ্ট্র। ম্যাচ হবে 21টি, লিগের ম্যাচ হবে এবং 2টি সেমিফাইনাল, একটা ফাইনাল যেমন হওয়ার। এবং ভেন্যু নয়াদিল্লি এবং বেঙ্গালুরু। এখানে কাঠমান্ডুতেও ভেন্যু রাখা হয়েছিল, কিন্তু বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে কিন্তু এটা চেঞ্জ করা হচ্ছে। মূল আয়োজক ক্রিকেট অ্যাসোসিয়েশন ফর ব্লাইন্ড ইন ইন্ডিয়া, CABI, ক্রিকেট অ্যাসোসিয়েশন ফর ব্লাইন্ড ইন ইন্ডিয়া। সামার্থাম ট্রাস্ট ফর ডিসেবলড এর ক্রিকেট শাখা, তারা এটা মূল আয়োজক। ওয়ার্ল্ড ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিল 1996 সালে প্রতিষ্ঠিত হয়। প্রথম পুরুষদের ব্লাইন্ড ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 1998। 1998 সালে দিল্লি, ভারতের ব্লাইন্ড ক্রিকেট টিম পুরুষদের বিশ্বকাপ বহুবার জিতেছে, 2012, 2017। CABI, ক্রিকেট অ্যাসোসিয়েশন ফর ব্লাইন্ড ইন ইন্ডিয়া, সামার্থাম ট্রাস্ট দ্বারা পরিচালিত। খেলার ফরম্যাট ব্লাইন্ড ক্রিকেটের 3টি ক্যাটাগরি: B1 সম্পূর্ণ অন্ধ, B2 আংশিক অন্ধ এবং B3 সীমিত দৃষ্টি। বিশেষ বৈশিষ্ট্য, বলের ভেতরে ঘণ্টা থাকে যাতে শব্দ শোনা যায়। খুব ইন্টারেস্টিং তথ্য। রানার ব্যবহারের নিয়ম কিন্তু আলাদা এখানে। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। থ্যাংক ইউ।